সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৭ জনের ২ দিন করে রিমান্ড। ছিনতাইয়ের ভিডিও করায় খুন বলছে পুলিশ। বিচারের দাবিতে বিভিন্ন স্থানে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন। দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চায়, ড্যাবের জাতীয় সম্মেলনে বললেন তারেক রহমান। গণতন্ত্রের ভিত শক্তিশালী করার তাগিদ। দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। নির্বাচনের সময় আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন, জানালেন সিইসি। প্রবাসীদের ভোট গ্রহণে স্বচ্ছতা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ম্যারাথন বৈঠক। আবাসিক হলে ছাত্র রাজনীতি না রাখার আগের সিদ্ধান্তই বহাল। নতুন রোড ম্যাপের কথা জানালেন ভিসি। হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় আহতরা এখনো ট্রমা কাটিয়ে উঠতে পারেনি। অবচেতনে শিশুরা অভিভাবকদের বলছে নানা কথা। যে এটা যদি স্বপ্ন হইতো, স্বপ্নটা ভাঙতেছে না কেন? এই দুঃস্বপ্নটা ভাঙে না কেন? তো হাত পুড়ে গেছে, কিভাবে করবো? সরকারি হাসপাতালে রেডিওথেরাপির 14টি মেশিনের 7টি অকেজো। সিরিয়াল পেতে ক্যান্সার রোগীদের অপেক্ষা করতে হয় অন্তত 6 মাস। নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন। পাহাড় নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ বিএনপি নেতা সালাউদ্দিনের। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। সাংবাদিকতা করতে গিয়েই হত্যার শিকার হয়েছেন গাজীপুরের আসাদুজ্জামান তুহিন। ছিনতাইকারীদের ভিডিও করায় প্রাণ দিতে হয়েছে তাকে। হত্যাকাণ্ডে জড়িত ৮ আসামি গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে একথা জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তুহিনকে সুরক্ষা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন তিনি। এদিকে এই হত্যায় জড়িত কেটু মিজান সহ 7 আসামিকে 2 দিনের রিমান্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে গাজীপুর চৌরাস্তায় শত শত মানুষের সামনে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। সিসি ফুটেজে হামলাকারীদের চেহারা স্পষ্ট। সেই ফুটেজের সূত্র ধরে 8 জনকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী। সারাশি যৌথ অভিযান চালিয়ে এদের মধ্যে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ আর 2 জনকে গ্রেপ্তার করে র‍্যাব 1। এরা সবাই এই হত্যার সঙ্গে সরাসরি জড়িত বলে জানিয়েছে পুলিশ। আসামি গ্রেপ্তার করা আছে, চাপাতি উদ্ধার করা আছে। আমরা বিশ্বাস করি ভিডিও ক্লিপ আছে, প্রত্যক্ষদর্শী আছে। ইভেন এই যে যিনি প্রথম ভিকটিম বাদশাহ, তার আমরা 161 নিয়েছি, 164 করাবো। আমরা মোটামুটি আমাদের এভিডেন্সের সিংহভাগই আমরা পেয়ে গেছি। জিএমপি কমিশনার জানান, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ছিনতাইকারী। হানি ট্র্যাপের মতো ফাঁদে ফেলে বাদশা মিয়া নামে একজনকে। এক পর্যায়ে ওই ব্যক্তিকে কোপানোর দৃশ্য ভিডিও করেন তুহিন। তাতেই ক্ষিপ্ত হয়ে খুন করা হয় এই সাংবাদিককে। এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়, এই ভিডিওটি ধারণ করছিল মরহুম সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তখন এই আসাদুজ্জামান তুহিনকে সার্চ করে এবং বলে তাকে ভিডিও ডিলিট করতে হবে, তাদেরকে প্রেশার করে এবং তার সাথেও বাগদণ্ডে ধরিয়ে যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। গাজীপুরে অপরাধ বাড়ছে, পুলিশ দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নে জবাব দেন পুলিশ কমিশনার। কমিশনার জানান, 5 আগস্ট পুলিশ হত্যার ঘটনায় বাহিনীর অনেকে এখনো ট্রমার মধ্যে আছেন। পুলিশ কিন্তু এখনো ট্রমাটাইজ। সেই ট্রমাটাইজ পুলিশকে গিয়ে যদি আগের মতো আপনি পুলিশিং করতে চান, সেটি কিন্তু আমাদের জন্য এখনো সম্ভব হবে না। আমরা কাজ করছি, আমরা দেখাচ্ছি, 24 ঘন্টার মধ্যে আমরা অ্যারেস্ট করেছি। এগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করেন প্লিজ।
গাজীপুর আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাশকতার চেষ্টা করছে, সেদিকে নজর দিতে গিয়ে নাগরিকদের নিরাপত্তা ঘাটতির কথা জানান কমিশনার। আমাদেরকে সহযোগিতা করেন, আমরা কাজ করতে চাই। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, গাজীপুর। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও অপরাধীদের বিচারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়। অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সেখানে বক্তারা বলেন, তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছে দেশের সকল সাংবাদিক। হত্যায় জড়িত সকলকে গ্রেপ্তারের পাশাপাশি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাতক্ষীরাতেও তুহিন হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। সকালে শহরের নিউ মার্কেট চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মানববন্ধন হয়েছে বগুড়ায়ও। সকালে বিক্ষোভ সমাবেশে বক্তারা তুহিন হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার দাবি জানান। তারা বলেন, দেশে সাংবাদিক হত্যার বিচার হয় না বলেই বিভিন্ন প্রান্তে সাংবাদিকতায় ক্ষুব্ধ পক্ষগুলো সাংবাদিকদের উপর হামলার পাশাপাশি নৃশংসভাবে হত্যাও করছে। মানববন্ধন হয়েছে সুনামগঞ্জেও। সকালে পৌর শহরের আলফাত স্কয়ারে জেলা প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় সাংবাদিক তুহিনের ওপর সন্ত্রাসীদের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা। ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সকালে ভাঙ্গা বাস স্ট্যান্ডের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিতে আইন পাশ করতে হবে। সেই সাথে সাংবাদিক তুহিন হত্যায় জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। দেশের মানুষ পরিবর্তন চায়, তাই দেশ ও রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্র চর্চার তাগিদ দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সব ক্ষেত্রে সঠিক ও স্বচ্ছ ব্যবস্থা গড়ে তোলা গেলে জবাবদিহিতা ও গ্রহণযোগ্যতা অর্জন সম্ভব। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলনে কথা বলেন তিনি। আর ওষুধ শিল্প বন্ধ হওয়ার উপক্রম হবে এমন নীতি প্রণয়ন থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান বিএনপি মহাসচিব। রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে একদিকে ভোট চেয়ে লিফলেট বিতরণ, আরেকদিকে নানা পরিষদের নামে স্লোগান। দেয়ালে ঝুলছে বিভিন্ন প্রার্থীর পরিচিতি সম্বলিত ফেস্টুন। এ যেন চিরচেনা নির্বাচনী পরিবেশের আগেই আরেক ভোটের উত্তাপ। দীর্ঘ 6 বছর পর আয়োজন করা হয় বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ড্যাবের কাউন্সিল। প্রায় 3000 কাউন্সিলরের এই সংগঠনের নির্বাচনে লড়াই করছে সাবেক 2 সভাপতি একেএম আজিজুল হক ও হারুন আল রশিদের নেতৃত্বে 2 প্যানেল। ভোটের আগে সাধারণ সভায় বিএনপি মহাসচিব বলেন, পারস্পরিক হিংসায় ধ্বংস হয়ে যাচ্ছে দেশের বিভিন্ন সেক্টর। সমালোচনা করেন দেশের ওষুধ শিল্প নিয়ে সরকারের উদ্যোগের। বর্তমান সরকারের যিনি সহকারী উপদেষ্টা আছেন চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ে, তিনি এমন কতগুলো ব্যবস্থা আইন দিচ্ছেন যাতে করে ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেন গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। বলেন, এতদিন নানা সীমাবদ্ধতার কারণে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা করতে পারেনি বিএনপি। 50 বছরেও বেশি সময় হয়েছে আমরা হাঁটি করেও বারে বারে বাধাগ্রস্ত হয়েছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে চালু করতে। গণতন্ত্রের ভিতকে ধীরে ধীরে আমাদেরকে মজবুত করে গড়ে তুলতে হবে। সেটি বাংলাদেশের সকল পর্যায়, স্থানীয় সরকার পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত, এবং অবশ্যই দলের ভেতরে সকল পর্যায়ে, সকল ইউনিট পর্যায়ে পর্যায়ক্রমিকভাবে আমাদেরকে চেষ্টা করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, সংস্কারের 99% বিএনপির 31 দফায় রয়েছে। ক্ষমতা এলে সবাইকে নিয়ে সংস্কার প্রক্রিয়া শেষ করবে তার দল। এই যে যত রিফর্ম নিয়ে কথা হচ্ছে, তার 99% রিফর্ম এই প্রস্তাবনাগুলো জাতির সামনে আজকে থেকে প্রায় 2.5 বছর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতির সামনে উপস্থাপন করেছিল। আমরা যদি একটি সঠিক স্বচ্ছ সিস্টেম ধীরে ধীরে গড়ে তুলতে পারি,
তাহলে আমরা একটি অ্যাকাউন্টেবিলিটি গড়ে তুলতে পারবো। আসুন না, আমরা জানি সব সমস্যার সমাধান হবে না, তারপরেও চেষ্টা তো করি, শুরু তো করি। এ সময় খালেদা জিয়ার চিকিৎসায় দেশের চিকিৎসকদের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তারেক রহমান। আমরা তো অন্তত শুরু করি। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। রংপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভা শেষে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এছাড়া তিনি আরও জানান, নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ভোটে আইনশৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে বিভাগের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রুদ্ধদ্বার বৈঠক করেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্ন ছিল, কবে হবে নির্বাচন, কেমন হবে পরিবেশ? উত্তরে সিইসি জানান, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় সংসদ নির্বাচন। বলেন, বিশৃঙ্খলার কোনো সুযোগই থাকবে না। সুন্দর ক্রেডিবল ইলেকশনে যা যা করা দরকার তার সবই করা হবে বলে আশ্বস্ত করেন তিনি। ইলেকশন তো ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, ইনশাল্লাহ নেক্সট ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। আমাদের একটা সুন্দর ক্রেডিবল গ্রহণযোগ্য ইলেকশন করার জন্য যা যা করার দরকার আমরা তা করব। এর আগে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন সিইসি। নির্বাচন সুষ্ঠু করতে বিগত নির্বাচন প্রক্রিয়ায় যারা জড়িত ছিলেন তাদেরকে যথাসম্ভব বাদ দিয়ে নতুন কর্মকর্তা সংযুক্ত করা হবে বলেও জানান তিনি। ইট ইজ আন্ডার আওয়ার অ্যাক্টিভ কনসিডারেশন যে আমরা যারা আগে এই ধরনের সাথে জড়িত ছিল তাদেরকে যথাসম্ভব ব্যবহার না করার বিষয়টি আমরা চিন্তা করছি। ভোট এগিয়ে আসার সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, ভোটের দিন আইন শৃঙ্খলার যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত কমিশন। তারিখ দিনক্ষণ গণে আস্তে আস্তে ইনশাল্লাহ আমার বিশ্বাস অবস্থার আরো উন্নতি হবে। আমরা সবাইকে নিয়ে, আইন শৃঙ্খলা বাহিনী সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ এমন একটা পরিস্থিতি তৈরি করতে চাই যেখানে মানুষ শান্তিপূর্ণভাবে নির্ভয়ে পছন্দের প্রার্থীকে যাতে ভোট দিতে পারে। ভোটের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবেও বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া এআই এবং সোশ্যাল মিডিয়ার তথ্য যাচাই না করে বিশ্বাস না করারও আহ্বান জানান তিনি। আমার যতটুকু জ্ঞান আছে বাংলাদেশের অবস্থা। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে রয়েছে প্রশ্ন। তবে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের বিকল্প নেই বলছেন নির্বাচন বিশ্লেষকরা। তাদের অভিমত, এটি কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। প্রয়োজনে আইন সংশোধন করে মনোনয়ন চূড়ান্ত প্রতীক বরাদ্দের পর ভোট গ্রহণের সময়সীমা 30 দিন করার পরামর্শ বিশ্লেষকদের। ভোটাধিকার প্রবাসীদেরও সাংবিধানিক অধিকার, কিন্তু বাস্তবে সেই অধিকার চর্চার সুযোগ কখনোই পাননি রেমিটেন্স যোদ্ধারা। আইনে পোস্টাল ব্যালটের নিয়ম থাকলেও বছরের পর বছর বিদেশ থেকে আসেনি একটি ভোটও। ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রথমবার কয়েকটি দেশের প্রবাসীরা প্রতীক সম্বলিত পোস্টার ব্যালটে ভোটদানের সুযোগ পাচ্ছেন। সেক্ষেত্রে প্রার্থী চূড়ান্ত হওয়ার আগেই প্রতীকসহ ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পাঠানো হবে। নিবন্ধিত দলগুলোর সংরক্ষিত প্রতীকের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্য অতিরিক্ত 10টি প্রতীক দেয়া থাকবে সেই ব্যালটে। পোস্ট অফিসের মাধ্যমেই পুরো প্রক্রিয়া সম্পন্ন হবে। ভোট দিতে ইচ্ছুক প্রবাসীদের নিবন্ধনের জন্য 3 সপ্তাহ সময় দেয়া হবে। প্রতীক বরাদ্দের পর ডাকযোগে ভোট পাঠাতে পারবেন প্রবাসীরা। তবে কোনো দল প্রার্থী না দিলেও সেই প্রতীক ব্যালটে থেকে যাবে, যা বিভ্রান্তি তৈরি করতে পারে আশঙ্কা বিশ্লেষকদের। তাদের মতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। মানুষের মধ্যে সন্দেহ জাগানো, সন্দেহ সৃষ্টি হওয়া অমূলক নয়, অনেক ক্ষেত্রে স্বাভাবিক। তাই নির্বাচন কমিশনকে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সেই সন্দেহগুলো অমূলক বলে মানুষের মধ্যে ধারণা সৃষ্টি হয়। এটা নিয়ে যেন কোনো রকম কারচুপি না হয়। যদি প্রভাবিত হয় কোনো রিটার্নিং অফিসার, সেই ক্ষেত্রে তিনি ইচ্ছা করলে ব্যালটগুলোর টাইমিংয়ের ক্ষেত্রে দেখাতে পারে যে না, আমি 12টায় না, আমি 1টা এটা রিসিভ করেছি। এরকম একটা ফাঁক থেকে যায়, কিন্তু আমার ধারণা এবারকার ইলেকশনে এই ফাঁক ফোকর থাকার কথা না।
প্রতীক বরাদ্দের পর ব্যালট পেপার পাঠানোর পরামর্শ তাদের। রাখতে হবে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও। 5-6টা রেজিস্টার পলিটিক্যাল পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে বা জোট গ্রহণ করছে, তা সেরকম ক্ষেত্রে প্রতীক বরাদ্দের পর থেকে ভোট গ্রহণের সময়সীমাটা বাড়ায় 30 দিন করত এবং যারা জেনুইন ক্যান্ডিডেট হবে, চূড়ান্ত ক্যান্ডিডেট হবে, তাদের প্রার্থীর নাম এবং প্রতীক এটা দিয়েই পাঠানো, ডিপ্লোম্যাটিক ব্যাগে ওই দেশে পাঠায় দিয়ে ওইখান থেকে পোস্ট করে দিতে পারত। তবে কমিশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। বলেন, বিগত সরকার ও কমিশনের অনাগ্রহের কারণেই এতদিন ভোটাধিকার বঞ্চিত ছিল রেমিটেন্স যোদ্ধারা। বহু বছর থেকে বলা হচ্ছে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার, হয় নাই। তো হতে হবে, এটা আমাদের অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার অগ্রাধিকার। অতীতের অভিজ্ঞতা বদলে এবার সত্যি প্রবাসী ভোটে প্রাণ ফিরবে কিনা তার উত্তর মিলবে ব্যালট ফেরার পরই। প্রথমবারের মতন হলেও অনেক অসুবিধার মধ্যেও এই কাজটা চালু হচ্ছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল, তবে ছাত্র শিবির দেখছে ইতিবাচকভাবে। এদিকে রাতে ঘোষিত মৌখিক সিদ্ধান্ত নিয়ে দিনভর বৈঠক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটি। উপাচার্য জানিয়েছেন, হলে রাজনীতি না রাখার সিদ্ধান্ত বহাল থাকছে। সিদ্ধান্ত কার্যকরের রোডম্যাপ তৈরিতে সব পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে বেরিয়ে আসে নারী শিক্ষার্থীরাও। তোপের মুখে হল পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের কথা জানান প্রক্টর। হল পর্যায়ে কোনো ছাত্ররাজনীতি চলবে না। এই সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে শনিবার দিনভর বৈঠক করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি, যেখানে উপাচার্য, 2 উপ উপাচার্য, প্রক্টর সহ সব হলের প্রভোস্ট অংশ নেন। সন্ধ্যায় বৈঠক শেষে উপাচার্য জানান, আবাসিক হলে রাজনীতি নিষিদ্ধে শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন করা হবে। 17 জুলাইয়ের যে সমঝোতাটা হয়েছিল তার আলোকে একটা পরিষ্কার আমরা একটা ডিক্লারেশন দিয়েছি। সেটি বাস্তবায়ন করবার জন্য এখন আমাদের যে কর্মপন্থা নির্ধারণ করতে হবে, এটা অনেক খুঁটিনাটি বিষয় আছে, আইনগত বিষয় আছে, আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড, সামনে যেহেতু ডাকসু আছে, আমরা সবাই ডাকসুর ব্যাপারে আগ্রহী, ছাত্র সংগঠনের বড় একটা দাবি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের হল পর্যায়ে যখন রাজনীতির রূপরেখা কেমন হবে ডাকসুকে কেন্দ্র করে, সেটাও একটা বিবেচনার বিষয় আছে। এই জন্য আমরা এখন যেটা করছি যে আজকে আমরা ওই বিস্তারিত কর্মপন্থাটা ঠিক করার চেষ্টা করছি, যেটা একটা গাইডলাইন আকারে আমাদের উপস্থাপন করা হবে। তবে ভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্র সংগঠনগুলো। বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের পক্ষে ছাত্র শিবির আর বিপক্ষে ছাত্রদল ও বাম সংগঠনগুলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অধ্যাদেশ 1973 সালের, সেখানে কারোর রাজনৈতিক কিংবা সামাজিক অধিকার ক্ষুণ্ণ করার এখতিয়ার কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের নিপীড়ন কিংবা জবরদস্তিমূলক রাজনীতি করছে কিনা সেটি বিশ্ববিদ্যালয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু এখতিয়ার আছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জানতে চাইব তারা কোন এখতিয়ার বলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করছে। আমরা শিক্ষার্থীদের প্রতি কমিটমেন্টের জায়গা থেকে আমরা বিশ্ববিদ্যালয় হল এরিয়ায় আমাদের কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করি নাই। আবাসিক এবং হল এরিয়ায় পলিটিক্যাল প্র্যাকটিস না থাকার ব্যাপারে আমাদের রিকমেন্ডেশন বহু আগে থেকে ছিল। আমরা বলেছিলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক রাজনীতিগুলো চলবে। আমাদের রিকমেন্ডেশন ছিল রাজনৈতিক সংগঠনগুলোর প্রতিনিধিরা তাদের হলে থাকবে আবাসিক শিক্ষার্থী হিসেবে। এদিকে ছাত্রদলের যে হল কমিটি ঘোষণার পর প্রতিবাদ হলো ক্যাম্পাসে, বিকেলে ছাত্রদলের সেই ঘোষিত কমিটির সবাই ক্যাম্পাসে মিছিল বের করে, যেখানে ডাকসু নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায় ছাত্র সংগঠনটি। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। হাসপাতালের বিছানায় আধো মেলা চোখে কেউ বলছেন, মা আমার স্কুলে যাওয়ার সময় হয়েছে, রেডি করে দাও। বিভ্রান্ত কণ্ঠে কারো আকুতি, টিফিন বক্সে প্রিয় খাবারটি দিতে ভুল যেন না হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়া যুদ্ধ বিমানের আগুন পোড়া শরীরে আহত শিশুরা চেতন অবচেতনে বলছেন এসব। মানসিক ট্রমা আর শারীরিক অসুস্থতা কাটিয়ে দুরন্ত জীবনে ওরা ফিরবে, এই প্রত্যাশা স্বজন শুভাকাঙ্ক্ষীদের। আলামিন হক কখনের রিপোর্টে বিস্তারিত জানতো। ওর খুব শখ ক্যাড কলেজে পড়বে। ও বলেছিল, মামা আমার তো হাত পুড়ে গেছে, আমি ক্যাড কিভাবে করবো। প্রতিদিনেই প্রিয় ভাগ্নি মেহেরিন মামা ফাহাদকে এভাবেই তার আকাঙ্ক্ষার কথা বলছেন। কবে সে ফিরবে ঘরে? প্রশ্ন, স্কুল মাঠের দুরন্ত দিন মিলবে কি এই পোড়াদেহ নিয়ে? ওর হাত দেখে আর কানাকাটি করে যে মামা আমাকে তো এই অবস্থা ক্যাডে নিবে না। চতুর্থ শ্রেণী পড়ুয়া মেহেরিনের মতো আরও 23 শিশু ভর্তি আছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। তাদের মধ্যে 6 জনের অবস্থা খুব একটা ভালো নয়।
সিভিয়ার ক্যাটাগরিতে 5 জন রোগী আছে, একটা রোগী ক্রিটিক্যাল আছে। এই 6 জন রোগীকে নিয়ে আমাদের স্টিল আমরা ফাইট করছি। ইউকে থেকে কিছু ডাক্তার এবং নার্স আসছেন, ওনারা আমাদের পরবর্তী যে কার্যক্রম রিহ্যাবিলিটেশনের একটা ব্যাপার আছে, তার সাথে আমাদের আইসিইউর কিছু উন্নতির যে বিষয় আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে আমাদের কিছু পরামর্শ। আহতদের সবাই মানসিক ট্রমায় ভুগছেন, একই সাথে রোগীর স্বজনরাও বের হতে পারছেন না এই বিপর্যয় সময় থেকে। যে এটা যদি স্বপ্ন হইতো, স্বপ্নটা ভাঙতেছে না কেন? এই দুঃস্বপ্নটা ভাঙে না কেন? জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের 3 জন ও ঢাকা মেডিকেলের মানসিক রোগ বিভাগের 2 জন করে চিকিৎসক প্রতিদিনই সেবা দিচ্ছেন আহতদের। একেবারে নিয়মিতভাবে 3 বেলা করে তাদেরকে মানসিক স্বাস্থ্যের ব্যাপারটা চিন্তা করে তাদেরকে থেরাপি দেওয়া হচ্ছে। বোথ অ্যাটেন্ডেন্ট মানে তাদের পেশেন্টদের গার্ডিয়ান এবং পেশেন্ট সবাইকে কিন্তু দেওয়া হচ্ছে। এটা কিন্তু অব্যাহত আছে এবং এটা থাকবে যতদিন পর্যন্ত এই সমস্যাটা থাকবে। এই হাসপাতালে এখন পর্যন্ত 205 জন চিকিৎসা নিয়েছেন। শনিবার পর্যন্ত 3 নারী ও 23 শিশু সহ 26 জন চিকিৎসা নিচ্ছেন। 12 বছর বয়সী এক শিশু আছে আইসিইউতে। এছাড়াও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন 5 জন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ভর্তি আছেন আরও 1 জন। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ তৈরি করতে না পারলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব থেকে সরে যাওয়া উচিত, এই মন্তব্য করেছেন এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সুষ্ঠু নির্বাচন না হলে দেশ আবারও এক ভয়াবহ সংকটের দিকে যাবে বলেও শঙ্কা তার। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় একথা বলেন তিনি। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে ছায়া সংসদের বিতর্ক। সরকারি দলের ভূমিকায় ঢাকা কলেজ আর বিরোধী দলের ভূমিকায় ঢাকা কমার্স কলেজের বিতার্কিকরা। দুপক্ষের বক্তব্য শুনে প্রধান অতিথি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেন, সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনকে শক্তিশালী ভূমিকা রাখতে হবে। তার শঙ্কা আসছে নির্বাচন সুষ্ঠু না হলে দেশ আরেকটি ভয়াবহ সংকটে পড়বে। এই যে একটি দল ক্ষমতায় চলে আসছে, এই ধরনের ধারণা তৈরি হচ্ছে, এটা নির্বাচন পরিচালনা এবং সেই সংশ্লিষ্ট দলের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিকারক। আজকে যারা বলছেন নির্বাচন হলে সমস্যার সমাধান হবে, না, নির্বাচন যদি সুষ্ঠু না হয় ভয়াবহ আরেকটা সংকটের দিকে আমাদেরকে নিয়ে যাবে। লেভেল প্লেয়িং ফিল্ড যদি করা না যায়, আমি পার্সোনালি আমার ওপিনিয়ন থাকবে প্রফেসর ইউনূস এই ধরনের ইলেকশন যাতে উনি হ্যান্ডেল না করেন, কারণ এটা ওনার জীবনের জন্য একটা চিরস্থায়ী কলঙ্ক তৈরি হবে ওনার ক্যারিয়ারে। পরাজিত গোষ্ঠী পাশের দেশে অফিস খুলে এদেশের নির্বাচন বানচাল করতে চায়। এজন্য অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টায় তারা লিপ্ত বলে অভিযোগ ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যানের। ভারতে অবস্থানকারী আওয়ামী লীগের যে দোসররা বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করবার চেষ্টা করতে, তাদেরকে পুশিং করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হোক। বাংলাদেশ সরকার তাদেরকে তাদের যে যার যতটুকু অপরাধ রয়েছে সে অপরাধ অনুযায়ী তাদেরকে বিচারের ব্যবস্থা করে ভবিষ্যতে তারা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে কিনা সেটি বাংলাদেশের জনগণই তারা সিদ্ধান্ত নেবে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মৃত্যু পথযাত্রী ক্যান্সার রোগীদের কান্না দেখার কেউ নেই। রেডিওথেরাপি নিতে গিয়ে ক্ষয় করছেন জুতোর তলা। দেশের সরকারি হাসপাতালে রেডিওথেরাপির মাত্র 7টি মেশিনই কয়েক হাজার রোগীর ভরসা। 60 জেলাতে মেশিনই নেই। সিরিয়াল পেতেই কমপক্ষে 6 মাস করতে হয় অপেক্ষা। কানের ক্যান্সারে ভুগছেন তাহমিনা আক্তার, নিতে হবে রেডিওথেরাপি। মাদারীপুর থেকে রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে এসেছেন থেরাপি নিতে। তাকে জানানো হয়েছে কার্ড খালি নেই। এর আগে ফিরে গেছেন 4 বার। জানুয়ারি থেকে 4 মাস পর্যন্ত মেশিন বন্ধের কারণে আমার ইমিউন সিস্টেম আমার রোগটা বাইরে গেছে। হাসপাতালের রেডিওথেরাপি কক্ষের সামনে এমন অসহায় অপেক্ষা কয়েকশো রোগীর, বেশিরভাগই ঢাকার বাইরে থেকে আসা। বেসরকারিভাবে খরচ অনেক বেশি হওয়ায় সরকারি হাসপাতালে ছুটে আসা, কিন্তু আশায় গুঁড়ে বালি। আসিয়া হলো নভেম্বর মাসের 2 তারিখ সকাল 8টা বাজে আসবেন। এখানে এক সময় প্রতিদিন 6 থেকে 700 রোগী রেডিওথেরাপির সুযোগ পেতেন। মেশিন চালু ছিল 6টি, এখন সেটা এসে ঠেকেছে 2টিতে। সেবা পাচ্ছেন 100 জনের বেশি। সময়ক্ষেপণের কারণে বাড়ছে ক্যান্সার ছড়ানোর শঙ্কা। অপারেশন হয়েছে তো এখন রেডিওথেরাপি লাগছে, এখন আইলেই
প্রতি মাসে 18 তারিখ 17 তারিখ 18 তারিখ 17 তারিখ পরীক্ষা এই সেই আর কি। 1 বছর যাবত আমার দুঃখ কষ্ট যন্ত্রণা তারা দিবে বলে দেখেন কতটা সিল মারছে আমাকে দেন আজকে আমাকে এর তরফে তার কোনো প্রয়োজন হবে না। আমি 6 মাস ঘুরে গেছি, 6 মাস ওই আতাউলি কইছে আগামী মাসে শনিবার কি রবিবার আসেন, আসতে পারি গেছি বরিশাল, আমরা হলে বরিশালের এই বুংসাং করতে করতে এই বন্ধু আসি, এখন তো আমার অবশ্যই গেছে ব্যাপার। আইলে আবার আসি, আমরা আসলে আবার বলে কি আগামী মাসের 22 তারিখ বুধবার কি রবিবার, এই রকমেরই আমাকে রালিং চলতে চাইছে 1 বছর হয়ে গেছে। বড় মেশিন যেটা লাইনাক বলি আমরা, লিনার অ্যাক্সিলারেটর, এটাতে রোগীর চাপ অনেক বেশি। আমরা প্রতিদিন একটা মেশিনেই 80-90 জন চিকিৎসা করতে পারি। কোভার্ড মেশিন তখন বেশি ইউজ করা হয় না কোথাও, তখন যদিও বাংলাদেশে আছে, কিন্তু আমরা কোভার্ডের পক্ষে বেশি না, লাইনাকের পক্ষে বেশি। সেটা এখনো তৃতীয় মেশিন কেনার প্রক্রিয়া চলছে। সারা দেশে রেডিওথেরাপির 14টি যন্ত্রের 7টি নষ্ট, সচল 4টি পুরাতন মডেলের কোবাল্ট 60 আর 3টি আধুনিক প্রযুক্তির লিনিয়ার অ্যাক্সেলেটর। 60 জেলার মানুষকে থেরাপির জন্য আসতে হয় ঢাকায়। এখানকার 3টি মেশিনই একমাত্র ভরসা। বাংলাদেশের মতো একটা দেশে ন্যাশনাল ইনস্টিটিউটে যেখানে 6টা মেশিন ছিল, সেখানে 2টো ফাংশন করছে, অর্থাৎ বাকি রোগীরা চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছে। কিন্তু আমরা প্রকিউরমেন্ট প্রসেসটা অন করে রেখেছি, সেগুলো কেনার জন্য আমরা একটা বড় থোক বরাদ্দ দিয়ে প্রকিউরমেন্ট অন করতেছি। সেগুলো শেষ হলে এই সমস্যাগুলো দূর হবে। স্তন, জরায়ু ও প্রোস্টেট ক্যান্সারের জন্য দেয়া হয় ব্র্যাকিথেরাপি। দেশে মাত্র 8টি মেশিন থাকলেও নষ্ট 3টি। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাকা বরিশাল মহাসড়কে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা, অংশ নেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 3.5 ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে চিকিৎসা পায় না সাধারণ মানুষ। হয়রানি আর ভোগান্তির শিকার রোগী ও স্বজনরা। 13তম দিনের মতো এই প্রতিবাদে নানা কর্মসূচি পালন করলেও কর্তৃপক্ষের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। স্বাস্থ্য খাতে অনিয়ম বন্ধ না হওয়া পর্যন্ত বরিশাল ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি দেন তারা। সারা বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি, অনিয়ম এবং সিন্ডিকেটের বিরুদ্ধে আমরা ছাত্র জনতা বিগত 13 দিন যাবৎ আন্দোলন করছি। এখন পর্যন্ত ওরকম আমরা কোনো আশ্বাস পাইনি, তারা কোনো প্ল্যান করে আমাদের কিছু বলে নাই। এখানে এসে তারপর উপদেশটাকে সরজমিনে তদন্ত করতে হবে, দেখতে হবে যে হাসপাতালে আসলে সমস্যা আছে কিনা। মানুষ কি মিথ্যা বলে না সত্য বলে জানবে না। শেরেবাংলা সহ বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের যে সমস্যাগুলো আছে এবং স্বাস্থ্য বিষয়ে সংস্কার সব নিয়ে কাজ করতেছে। আমরা যেসব সমস্যা বলতেছে আমরাও এর সাথে একমত, তবে এই সমস্যাগুলো তো আসলে রাস্তায় সমাধান করা সম্ভব না। গণ অভ্যুত্থানের 1 বছরেও দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে রাষ্ট্রের বিমাতা সুলভ আচরণের পরিবর্তন হয়নি। আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনায় এই অভিযোগ করেছেন বক্তারা। শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ আদিবাসী ফোরামের পক্ষ থেকে তাদের অধিকার, সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন সহ 7 দফা দাবি তুলে ধরা হয়। বক্তারা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানের পর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের কথা বলা হলেও নতুন বাংলাদেশ বিনির্মাণে নৃগোষ্ঠীদের উপেক্ষা করা হচ্ছে। বৈষম্য নিরসনের বদলে নৃগোষ্ঠী নিপীড়নের শিকার হচ্ছে। সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দিতে হবে। আমি দাবি করতে চাই, পার্বত্য শান্তি চুক্তি হলো, কেন সেইটা এখনো বাস্তবায়নের পথে আমরা হাঁটতে পারলাম না? আদিবাসীদের অধিকার, সকল আদিবাসীদের অধিকার আদায় করেই ছাড়বো। আজকে না হয় কালকে, কালকে না হয় পরশু। আদিবাসীদের উপর সকল নিপীড়ন, নির্যাতন বন্ধ করা সহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পার্বত্য অঞ্চল নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে অনেক আগে থেকেই। সেই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় ষড়যন্ত্রকারীরা, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। দুপুরে সিরডাপে আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং জাতীয় নিরাপত্তা শীর্ষক গোলটেবিল আলোচনা। উঠে আসে পাহাড়ে সংঘাত, দ্বন্দ্বের ইতিহাস। পাহাড়ে অস্থিরতা টিকিয়ে রাখতে বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করার পরিকল্পনা চলছে আন্তর্জাতিকভাবে, এমন অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে তা টিকিয়ে রাখতে হবে। এই অপশক্তি এখনও বাংলাদেশের জন্য হুমকি বলে সতর্ক করেন তিনি। দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। হিল ট্র্যাক্স নিয়ে একটি আন্তর্জাতিক পরিকল্পনা বিভিন্ন সময় থেকে চালু আছে এবং সেটা অনেক পুরনো। সেই বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে কোনো রকমের কোনো ষড়যন্ত্র কার্যকর না হতে পারে, সেজন্য সবাইকে, যারা সচেতন মহল, তাদের সবাইকে চেষ্টা চালাতে হবে। অনুষ্ঠানে আলোচকরা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নয়, মূল সমস্যা সশস্ত্র গোষ্ঠীগুলো। বাঙালি ও পাহাড়ির মাঝে বিভেদ দূর করার তাগিদ দেন তারা। আহ্বান এসব গোষ্ঠীগুলোকে নিয়ে রাজনীতি না করার। পার্বত্য চট্টগ্রামকে ভিন্ন চিন্তা করা, আমাদের যারা এইখানে সমতলে বসবাস করি সম্মিলিতভাবে আমরা তাদেরকে সাথে নিয়ে সমস্যার সমাধান করার চেষ্টা করি, তাহলে এটা অবশ্যই সমাধান হবে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। আগামীর বাংলাদেশে মসজিদ কমিটি হবে রাজনৈতিক প্রভাব মুক্ত, এমন ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে আয়োজিত শানের শাহাবাজ জাতীয় খতিব ফাউন্ডেশনের জাতীয় কনফারেন্সে তিনি কথা বলেন। উপদেষ্টা জানান, মসজিদ কমিটির স্বৈরাচারী আচরণ বন্ধে মসজিদ ব্যবস্থাপনা নীতিমালা প্রস্তুত করা হয়েছে। শিগগিরই মন্ত্রণালয় থেকে গেজেট প্রকাশ করা হবে। তিনি আরও জানান, বায়তুল মোকাররম মসজিদ সংস্কারে 190 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। মূল কাঠামো ঠিক রেখে সৌন্দর্য বর্ধন ও মেরামতের কাজ করা হবে। বায়তুল মোকাররমের জন্য 190 কোটি টাকা আমি বরাদ্দ করিয়েছি। 190 কোটি টাকা মূল কাঠামো ঠিক রেখে টাকা সার হয়ে যাচ্ছে। আমি উদ্বোধন করতে যাব, এটাকে অরিজিনাল কাঠামো ঠিক রেখে বিউটিফিকেশন করে যাব। সড়কে সন্তান প্রসব করেছেন মানসিক ভারসাম্যহীন এক নারী। সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ। অসহায় নারী ফিরে পান স্বজনদের। এমন মানবিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। তারপর থেকেই কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। প্রসব যন্ত্রণায় সড়কে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। পথচারীদের অনেকে দেখলেও কেউ সাহায্যে এগিয়ে আসেননি। শেষমেশ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় পুলিশ। জন্ম হয় ফুটফুটে ছেলে সন্তানের। ঘটনাটি শুক্রবার বেলা 12টার। চট্টগ্রামের দেয়ানহাট ট্রাফিক পুলিশ বক্সের বিপরীতে রাস্তার উপর সন্তান জন্ম দেন ওই নারী। মা সহ নবজাতককে হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ভিকটিম পারসন যিনি, ওনার শরীরে কোনো কাপড় নাই, তো এর মধ্যে দুজনের কাছ থেকে গামছা নিয়েছি। গামছা নিয়ে আমরা প্রথমে শরীরটা ঢেকে দেওয়ার একটা ব্যবস্থা তৈরি করেছি। আর একটা বিষয় আমাদের খেয়াল করেছি যে বাচ্চাটা যে নবজাতক, সে ছেলে বাচ্চা, নবজাতকের জন্য কোনো ক্ষতি না হয়, কারণ তার বডি অলরেডি রোডের উপরে। জেলা পুলিশের অ্যাম্বুলেন্স আসতে দেখি আমি, অ্যাম্বুলেন্স থেকে থামানোর পরে রিকোয়েস্ট করি যে ভাই এই অবস্থা, আমরা একটু ওনাকে হাসপাতালে নেব। তো উনি বলছে ঠিক আছে, সমস্যা নাই। পরে আমরা বিভিন্ন লোকের সার্বিক যারা আশেপাশে ছিল ওনাদের সহায়তায় স্ট্রেচারে করে ওনাকে উঠে আমাদের দুজনকে হাসপাতালে নিয়ে যায়। সার্জন স্যার আমার কাছে সংকেত দিল, আমি দাঁড়ালাম, দাঁড়িয়ে দেখলাম যে রোগীর অবস্থা বেশি খারাপ, ডেলিভারি হাফ ডেলিভারির মতো হয়ে গেছে। তখন আমি আর্জেন্ট আরও সার্জন স্যার সবাই মিলে আমরা তাড়াহুড়া করে গাড়িতে তুললাম, চট্টগ্রাম মেডিকেল নিয়ে গেলাম। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতক সহ ভর্তি আছেন মা। তারা দুজনেই সুস্থ আছেন। এমনি সিআরটি ভালো আছে, হিমোডাইনামিক্যালি স্টেবল আছে, রিফ্লেক্স অ্যাক্টিভিটি এমনি ভালো আছে। আশা করা যায় ইনশাল্লাহ যদি নতুন কোনো ইভেন্টস না হয় আমরা দ্রুত ছেড়ে দিতে পারবো। এদিকে পরিচয় মিলেছে মানসিক ভারসাম্যহীন ওই নারীর। তার নাম ফাতেমা, থাকতেন নগরের আমবাগান মিন্টু কলোনিতে। কাউকে না জানিয়ে 7 দিন আগে হঠাৎ ঘর থেকে বের হয়ে যান তিনি। ঘটনা জানতে পেরে হাসপাতালে ছুটে আসেন স্বজনেরা। ফাঁসাভর্তি মানুষে দেখছে, দেখি আমাদের কাছে দৌড় গেছে, এর একাফা আপনার বোন ফাতেমা তো মেডিকেল কে নিয়ে গেছে, প্রশাসন নিয়ে গেছে, মোবাইলে সার্চে দেখেন আপনারা, দেখিয়ে মানে কি তখন আমি তাড়াতাড়ি মেডিকেল আসছি। সন্তান প্রসবে পুলিশের সহযোগিতার কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুহূর্তেই তা ভাইরাল হয়। কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। জোবাইতিমে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। গাজা সিটি দখল নয়, উপত্যকা থেকে হামাসকে বিতাড়িত করবে ইসরায়েল। সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা নিয়ে মন্ত্রিসভায় পাশ হওয়া 5টি পরিকল্পনার কথা আবারও তুলে ধরেন তিনি। বলেন, গাজাকে বেসামরিকীকরণ করা হবে, প্রতিষ্ঠিত করা হবে শান্তিপূর্ণ প্রশাসন। তবে উপত্যকার শাসনভার ফিলিস্তিনি কর্তৃপক্ষ কিংবা হামাসের হাতে দেয়া হবে না।
নেতানিয়াহুর দাবি, গাজা যাতে ইসরায়েলের জন্য হুমকি না হয় সেটি নিশ্চিতেই নেওয়া হবে এসব পদক্ষেপ। গাজায় হামলায় ব্যবহৃত হতে পারে এমন সব অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইসরায়েলে রপ্তানি স্থগিত করেছে জার্মানি। গাজা সিটি দখলের পরিকল্পনা ইসরায়েলি মন্ত্রিসভায় অনুমোদনের জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। শুক্রবার দেশটির চ্যান্সেলর ফ্রেডরিক মার্জ জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে অস্ত্র বিক্রয়। মার্জের বক্তব্য, আত্মরক্ষার অধিকার রয়েছে ইসরায়েলের, তবে বেসামরিক গাজাবাসীর ওপর যে হামলা হচ্ছে সেটি আর উপেক্ষা করতে পারছে না জার্মানি। এদিকে হামাসকে পুরস্কৃত করার অভিযোগ তুলে জার্মানির সিদ্ধান্তের সমালোচনা করেছেন ইসরায়েল। গাজা নিয়ে ইসরায়েলের পরিকল্পনা আসলে কি? এতদিন পুরো উপত্যকা দখলের কথা বললেও নিরাপত্তা মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে কেবল গাজা সিটি দখলের পরিকল্পনা। বলা হচ্ছে আন্তর্জাতিক চাপ কমাতেই এই কৌশল তেল আবিবের। প্রথমে সবচেয়ে জনবহুল গাজা সিটি দখল করে পরে চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়নের পথে এগুবে তারা। এছাড়া আইনি বাধ্যবাধকতা এড়াতে পরিকল্পনায় অকুপেশনের পরিবর্তে তারা ব্যবহার করেছে টেক ওভার শব্দ। গাজায় বর্বরতা বন্ধের পরিবর্তে উল্টো নিত্য নতুন পরিকল্পনা ঘোষণা করে আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল, যার সবশেষ সংযোজন ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভায় উপত্যকার সবচেয়ে বড় ও জনবহুল শহর গাজা সিটি দখল পরিকল্পনার অনুমোদন। এতদিন পুরো গাজা দখলের কথা বলে আসলেও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে গাজা সিটির দখলের পরিকল্পনা। তবে কি সিদ্ধান্ত থেকে সরে এসেছে তেল আবিব? ইসরায়েলের শীর্ষ কর্তাদের বরাতে স্থানীয় সংবাদ মাধ্যম ওয়াইনেট অবশ্য বলছে এটি কেবলই তাদের কৌশল। এখনই পুরো উপত্যকা দখলের ঘোষণা দিলে পড়তে হতো ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে। গাজা সিটি দখলের পর বাকি সব এলাকায় নজর দেবে তারা। আন্তর্জাতিক আইনকে ফাঁকি দিতেও কৌশল অবলম্বন করেছে নেতানিয়াহু প্রশাসন। আন্তর্জাতিক আইনে দখলদারিত্ব অবৈধ হওয়ায় অনুমোদিত পরিকল্পনায় অকুপেশন শব্দের পরিবর্তে ব্যবহার করেছে টেক ওভার। নেতানিয়াহু বলেছেন তিনি কেবল গাজা উপত্যকার উপর নিয়ন্ত্রণ চান, দখল করতে চায় না। দখলদারিত্ব আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, স্পষ্টতই সেটি আন্তর্জাতিক আইন অনুসারে নিষিদ্ধ। এখন সে যুক্তি দিতে পারবে নিয়ন্ত্রণের মাধ্যমে যুদ্ধের উদ্দেশ্য অর্জন করা হচ্ছে। পুরো উপত্যকার নিরাপত্তার নিয়ন্ত্রণ নিতে চায় ইসরায়েল। হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষকে বাদ দিয়ে শাসনভার দিতে চায় তৃতীয় কোনো পক্ষকে। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদন বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর ধারণা গাজার যেসব এলাকা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন নয় তা দখল করতে মাসের পর মাস লেগে যেতে পারে। পশ্চিম তীরের মতো ইসরায়েলি সামরিক উপস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠায় যুদ্ধ চালাতে হবে আরও অন্তত 5 বছর। যদিও পশ্চিমাদের ধারণা হামাসকে পুরোপুরি নির্মূল করা ইসরায়েলের পক্ষে অসম্ভব। হামাসের দাবি, ইসরায়েলের গাজা সিটি দখলের পরিকল্পনা আলোচনার টেবিলে ছাড় পাওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এজেন্ডা বাস্তবায়নে দর কষাকষির জন্যই এই কৌশল অবলম্বন করেছে দেশটি। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।